ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার টু এভরিওয়ান। 2025 এসে গেছে, জানুয়ারির 1 তারিখ আজকে। এবং 31স্টে আমি জানি গত বছরের শেষ দিনটায় অনেকেই হয়তো নিশ্চিন্তে ঘুমিয়েছেন, অনেক হয়তো সারা রাত জেগেছেন, এখন ঘুমোচ্ছেন। তবে আনফর্চুনেটলি অনেকের জন্যই কিন্তু অনেক অসুবিধা হয়ে যায়, এবং আমরা যতই সেলিব্রেট করি না কেন একটা ডেন্স সেটিং এ, স্পেশালি ঢাকার ভেতরে যখন দেখি খুব ক্লোজ প্রক্সিমিটিতে এক একটা বিল্ডিং, এক একটা জায়গা, খুব অনিরাপদ অবস্থাতেই কিন্তু আমরা আতশবাজি ফুটাই, আমরা ফানুস ওড়াই। সেখান থেকে কিন্তু শুধু মানুষজনের জন্য অসুবিধা নয়, এটা একটা সাউন্ড পলিউশন ছাড়াও অন্য অনেক ধরনের ফায়ার হ্যাজার্ড থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু হতে পারে। এবং আমাদের আশেপাশে অনেক অসুস্থ মানুষজন থাকতে পারেন যাদের হার্টের সমস্যা আছে। তো এই ধরনের বিকট শব্দে যখন আসলে আতশবাজিগুলো ফোটে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকেরই অনেক অসুবিধা হয়। তো সেই বিষয়গুলো আসলে আমাদের মাথায় রাখা দরকার, সেটা আমরা অনেক সময় করি না। নিজেদের আনন্দ ফুর্তির জন্য অনেক সময় আশপাশে আমাদের কারা আছেন, কি আছেন, তারা ভালো অবস্থায় আছেন কিনা বা তাদের কোনো অসুবিধা হবে কিনা, সেটা নিয়ে আমরা আসলে বদার্ড কম হই। তবে অ্যাজ হিউম্যান বিইংস আমার কাছে মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে আমাদের আরেকটু কনসার্ন হওয়া প্রয়োজন, যে শুধু আমরা মজা করলেই তো আর হবে না। আসলে আমাদের আশেপাশের মানুষজনদের আমরা কোনো ধরনের অসুবিধায় ফেলছি কিনা সেটা আমরা যদি একটু কনসিডার করি, তাহলে অবশ্যই আমাদের জন্য বেটার। তো যাই হোক, সবসময় যেটা হয়, প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে একটা বছর শেষ হয়, নতুন বছরটা শুরু হয়। এবং আমি যে কাজটা করছি মূলত, এবারের বিপিএল আসরের প্রত্যেকটা ম্যাচ ডের একটা রিক্যাপ আমি দিচ্ছি, অর্থাৎ আগের ম্যাচ ডে যেটা ছিল সেটার একটা রিভিউ করছি, এবং পরবর্তী ম্যাচ ডেতে কোন দুটো ম্যাচ আসছে সেটার একটা প্রিভিউ করছি, যেটা নাম দিয়েছি আমি অল ইন ওয়ান। আশা করি আপনারা এখান থেকে খুব ছোট আকারে, খুব সামারাইজড ওয়েতে বিপিএল এর ম্যাচগুলোর ব্যাপারে একটা আপডেট বা একটা ধারণা পেয়ে যাবেন। তো যাই হোক, শুরু করছি। প্রথমে আসলে ম্যাচ ডে 2 নিয়ে কথা বলতে চাই, যেটা ডিসেম্বরের 31, অর্থাৎ গত বছরের শেষ দিনটায় অনুষ্ঠিত হয়েছিল। প্রথম ম্যাচটা দুপুর 12টায় অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রথমবারের মতো এবারে বিপিএল এ মাঠে নেমেছে দুটো দল। একটা হচ্ছে চিটাগং কিংস, একটা হচ্ছে খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স তারা টসে হেরেছে এবং তারা আগে ব্যাট করতে নেমেছিল। খুলনা টাইগার্স এর পক্ষে উইলিয়াম বশিষ্ঠ, অস্ট্রেলিয়ান একজন ক্রিকেটার, তিনি ওপেন করেছিলেন এবং ব্যাটটা ক্যারি থ্রু করেছেন পুরো 20 ওভার ধরে। 50 বল থেকে 75 রান করেছেন তিনি। আরো কিছু কন্ট্রিবিউশন মাঝপথে এসেছিল, ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ কিছু কন্ট্রিবিউট করেছেন। তবে সবচাইতে বড় কন্ট্রিবিউশন যেটা, সেটা ছিল মাহিদুল ইসলাম অঙ্কনের। প্রথমত মনে হচ্ছিল আসলে মাহিদুল অঙ্কন দলটায় সুযোগ পেয়েছেন, আরো কিন্তু ক্রিকেটাররা আছেন যারা তার থেকে হয়তো আরেকটু বেশি প্রতিষ্ঠিত টি-20 ফরম্যাটের হিসেবে যদি বলি। তো মাহিদুল অঙ্কন তার ফার্স্ট ইলেভেনের ইনক্লুশনটা মূলত একজন কিপার হিসেবে। তবে তিনি যখন ব্যাট করতে নামলেন, একটা তাণ্ডব চালিয়েছেন, ছক্কার ফুলঝুরি বৃষ্টি ছুটিয়ে দিয়েছেন মিরপুর শেরে বাংলায়। এবং রেকর্ড একটা 50 তিনি করেছেন, 18 বল থেকে 50। তার যে শেষ দিকে ঝড়, সে কারণেই খুলনা টাইগার্স তারা শেষ 5 ওভারে 84 রান তুলেছিল এবং স্কোরটাকে 200-র উপরে নিয়ে গিয়েছিল। 203 এই রানটা তারা সংগ্রহ করে, এবং 204 রানের টার্গেট, ম্যামথ টার্গেট, সেটা মাথায় নিয়ে চিটাগং কিংস ব্যাট করতে নেমেছিল। শুরু থেকেই আসলে ব্যাটিং ধস, কেউই সেভাবে উঠে দাঁড়াতে পারেননি। তবে একজন লোন রেঞ্জার তিনি দাঁড়িয়েছিলেন, যার উপর এক্সপেকটেশন অনেক ছিল, শামীম হোসেন পাটোয়ারি। তিনি একটা 50 পেয়েছেন, বড় একটা 50। 78 রান তিনি করেছিলেন, এবং যতক্ষণ তিনি উইকেটে ছিলেন মনে হচ্ছিল শেষ দিকে যদি 15-20 রান করেও লাগে 2-3টা ওভারে, সেটাও হয়তো তিনি তুলে নিতে পারবেন। উইকেটের সামনে পেছনে কাভার দিয়ে, লেগ সাইড দিয়ে, যেই যেই জায়গায় সম্ভব মোটামুটি একটা 360 ধরনের ইনিংসে শামীম পাটোয়ারি খেলেছেন, এবং একটা ইনিশিয়াল গ্লিম্পস দিচ্ছেন যে আগের থেকে তিনি অনেক বেশি পরিণত। তার দল হারলেও আমার কাছে মনে হয় বাংলাদেশ ফ্যানদের পার্সপেক্টিভ থেকে শামীম হোসেন পাটোয়ারির মতো একজন খেলোয়াড়ের ভালো পারফর্ম করাটা খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, দিন শেষে চিটাগং কিংস তারা কিন্তু সেই 204 রানের টার্গেটটা ছুঁতে পারেনি। তারা 166 রান করে অল আউট হয়ে যায়, এবং শেষ পর্যন্ত 37 রানের একটা হার তাদের পেতে হয়। খুলনা এবারে বিপিএল এ তাদের প্রথম ম্যাচটাই জিতে যায়। দ্বিতীয় ম্যাচ যেটা অনুষ্ঠিত হয় বিকেল 5টায়, সেখানে রংপুর রাইডার্স দ্বিতীয়বারের মতো এবারে বিপিএল এ খেলতে নামে। প্রথম ম্যাচটা তারা জিতেছিল, নিজেদের দ্বিতীয় ম্যাচে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স এর বিরুদ্ধে, যারা এই ঢাকা ফেজে মাত্র এই একটা ম্যাচই তারা খেলবে, পরবর্তীতে সিলেট ফেজে গিয়ে তাদের ম্যাক্সিমাম ম্যাচ পাবে। যাই হোক, সিলেট স্ট্রাইকার্স তারা নেমেছিল, এবং সিলেটের ক্যাপ্টেন যিনি আরিফুল, তিনি খুব ভালো ক্যাপ্টেন্সি করেছেন। আমি বলবো যে ভেরি গুড ক্যাপ্টেন্সি ফ্রম হিজ এন্ড, খুব ভালো ক্যাচিংও তিনি করেছেন। এবং রংপুর যদিও টস জিতে আগে ব্যাটিং নিয়েছিল, সেটা তো অনেকেই একটু অবাক হয়েছে যে আগে কেন ব্যাটিং নিচ্ছে, পরের দিকে ডিউ পড়তে পারে, পরের দিকে স্পিনারদের জন্য বল গ্রিপ করতে সমস্যা হতে পারে। সেটা মাথায় রেখেও রংপুর আসলে একটা টার্গেট দিতে চেয়েছিল, যেটা পরে তারা ডিফেন্ড করবে। তো রংপুরের এবারের দলটার একটা ফিচার হচ্ছে তারা কিন্তু খুবই ভালো একটা বোলিং ইউনিট, এবং গ্লোবাল সুপার লিগ জেতার পর থেকে যে একটা আত্মবিশ্বাস তাদের গ্রো করে গেছে, যে কোনো সিচুয়েশন থেকে তারা আসলে বেরিয়ে আসতে পারে। তো টস জিতে রংপুর যখন ব্যাট করলো, প্রথম 6 ওভার মাত্র 28 রান তুলেছিল, 3টা উইকেট পড়েছিল, টপ অর্ডার আবারও ফেল করেছিল, এবং মনে হচ্ছিল রংপুর এবার বুঝি
ওই যে আমরা দেখছিলাম বিপিএল এ এখনো পর্যন্ত 180, 190, 160, 170 স্কোর হচ্ছে, সেদিকে হয়তো আর যেতে পারবে না। তবে ওই যে রংপুর রাইডার্স, দে নো হাউ টু গেট আউট অফ ট্রাবল, এবং সেই ট্রাবল থেকে তাদেরকে বের করে নিয়ে এসেছে নুরুল হাসান সোহান এবং ইফতিখার আহমেদ। ইফতিখার 47 করেছেন, আবারও গত ম্যাচে 49 আউট হয়েছিলেন, আজকে 47, গতকাল 47 করেছেন। এবং নুরুল সোহান খুব কুইক ফায়ার, 24 বল থেকে 41 রানের একটা ঝড়ো নক খেলেছেন। শেখ মেহেদিও ব্যাট হাতে কিছু কন্ট্রিবিউট করেছেন। তো সব মিলিয়ে দেখা গেল শেষ পর্যন্ত 20 ওভারে 155-তে পৌঁছতে পেরেছে রংপুর রাইডার্স, যেটা মনে হচ্ছিল একটা ডিসেন্ট টোটাল। তো সিলেট স্ট্রাইকার্স যখন ব্যাট করতে নামে, সেখানে আমরা দেখলাম জাকের আলী অনেক, তার দিকে সবাই তাকিয়েছিলেন যে তিনি একটা বড় স্কোর করবেন, একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবেন। আনফর্চুনেট তিনি খুবই আনন্যাচারাল একটা নক খেলেছেন। অনেক সময় নিয়ে অনেক বল খরচ করে তারপর তিনি আউট হয়ে গেছেন লেস দ্যান 100 স্ট্রাইক রেটে ব্যাট করে। সেটা একটু আনফর্চুনেট লেগেছে আমার কাছে, একটু আনন্যাচারাল মনে হয়েছে। অ্যাকর্ডিং টু হিজ ক্যালিবার আমার মনে হয় তিনি আন্ডার পারফর্ম করেছেন কালকে। রনি তালুকদার সবচেয়ে ভালো করেছেন, ওপেনিং স্লটে নেমে 41 রানের একটা ইনিংস তিনি খেলেছেন সিলেট স্ট্রাইকার্স এর জন্য, এবং মনে হচ্ছে তিনি একজন ইনফর্ম ব্যাটার। সামনেও বেশ কিছু ভালো রান তিনি হয়তো ওপেনিং স্লটে নামলে করতে পারবেন। তবে সিলেটকে নিয়ে যতটুকুই না কথা বলছি, আমার কাছে মনে হয় উই হ্যাভ টু টক অ্যাবাউট রংপুর রাইডার্স ওয়ান্স অ্যাগেন, কারণ এক এক ম্যাচে তাদের এক একজন বোলার এসে আসলে মূল কাজটা করে দিয়ে যাচ্ছেন। আগের ম্যাচে শেখ মেহেদী 4 উইকেট পেয়েছিলেন, এই ম্যাচটাতে নাহিদ রানা তার ঝড়ের তার যে গতির ঝড় সেটা কিন্তু আরো একবার দেখিয়ে দিয়েছেন। 27 রান খরচ করে 4টা উইকেট পেয়েছেন। তবে এই পরিসংখ্যানটা আসলে মুখে বলে কোনো লাভ নেই, আপনাদের মাঠে যে আসলে খেলাটা দেখতে হবে, বা আপনার ভিডিওতে খেলাটা দেখা লাগবে, নাহিদ রানার বোলিংটা দেখা লাগবে টু আন্ডারস্ট্যান্ড কতটা বিধ্বংসী বোলার তিনি এই মুহূর্তে। এবং বাংলাদেশের, আমি অন্তত বলবো রাইট নাও দ্য মোস্ট ইনফর্ম ফাস্ট বোলার ফর বাংলাদেশ। ওয়ার্ল্ড লেভেলে তিনি আসলে ওয়ার্ল্ড বিটার একজন ক্রিকেটার হতে চলেছেন সামনে, আমার মনে হয়। অন্তত যেইভাবে উইকেট গুলো নিয়েছেন, জাকির হাসানকে যেভাবে বোল্ড করেছেন, চোখে দেখার মতো ছিল। এবং তারপর তার গতির কাছে হার মানতে হয়েছে একের পর এক অনেক ব্যাটারকে, এবং নিজের বলে নিজে ক্যাচ দিয়েছেন, তার বলে শট মারতে গিয়ে স্টার্লিংদের মতো ব্যাটাররা ক্যাচ উঠিয়ে দিয়েছেন, এবং বোঝাই যাচ্ছিল তিনি ব্যাটারদের ট্রাবল করছেন। তো যাই হোক, নাহিদ রানার ব্রিলিয়ান্ট পারফরমেন্সের কারণে রংপুর আবারও একটা মিডিওকার টোটাল বা একটা মোটামুটি একটা টোটাল ডিফেন্ড করতে পেরেছে। সিলেট স্ট্রাইকার্স তারা খুব একটা ভালো ব্যাটিং করতে পারেনি, সব মিলিয়ে মাত্র 121 রান করেছে 9 উইকেট হারিয়ে 20 ওভারে, এবং 34 রানে রংপুরের কাছে তাদের হারতে হয়। সো ম্যাচ ডে 2 শেষে রংপুর রাইডার্স 2 ম্যাচ থেকে 2টো জয় পেয়ে তারা কিন্তু টেবিলের টপে চলে গেছে, এবং খুলনা টাইগার্সও তাদের প্রথম ম্যাচ জিতলো, এবং সেই সাথে সিলেট, তাদেরকে ম্যাচ জিততে হলে অপেক্ষা করতে হবে সিলেট পর্ব পর্যন্ত। দ্যাট ওয়াজ দ্য রিভিউ অফ ম্যাচ ডে 2।